তো হিউম্যানের মধ্যে যখন আমরা দেখি যে এই কনস্টিটিউয়েন্টগুলো যেগুলো আমরা আর্থ কাস্টে দেখছি, গাছে দেখছি, অ্যানিমালসের মধ্যে দেখছি, হিউম্যানের মধ্যে আমি দেখি যে কোনটা কত বেশি কম আছে, তাহলে সবচেয়ে বেশি আমাদের কী থাকে? অক্সিজেন। তারপরে কি? কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন। এটা অ্যাপ্রক্সিমেট একটা মোটামুটি একটা তোর ডিসেন্ডিং অর্ডারে আমি সাজালাম পাওয়া যায়। এটা হচ্ছে নর্মাল যখন আমি আমার একটা, এটা শুধু হিউম্যান না, যে কোনো অ্যানিমালের ক্ষেত্রে ম্যাক্সিমাম, ঠিক আছে, এটা পাওয়া যায়। এইটা হচ্ছে যখন আমি ফ্রেশ ওয়েট নেব। একটা ফ্রেশ ওয়েট মানে হচ্ছে তোর যদি এখন ওয়েট করা হয় সেই ওয়েটটা একটা সেলের মধ্যে এগুলো পাওয়া যায়, হিউম্যান সেলের মধ্যে। যদি ফ্রেশ ওয়েট মানে কি, এখানে H2 আছে, সেই জন্য সব অক্সিজেন অনেক বেশি, ঠিক আছে। এখন যদি জলটাকে তুই বের করে দিস, ওটা কি বলো? ড্রাই ওয়েট। যে ওয়েটটা আমরা জল বের করে নেব, যদি আমরা ফ্রেশ ওয়েট থেকে আমরা যদি জলটাকে বের করে দিই, তাহলে এটা হবে ড্রাই ওয়েট। এটা হচ্ছে ড্রাই ওয়েট। তো যে ড্রাই ওয়েট করি, আমি যদি ধর সেম এর ড্রাই ওয়েট বের করি, ড্রাই ওয়েট করলে সবচেয়ে বেশি কী পাওয়া যাবে? কার্বন পাওয়া যাবে, ঠিক আছে, কার্বন পাওয়া যাবে। তো অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে, অর্গানিক কম্পাউন্ড মানে সেই সব কার্বন কম্পাউন্ড যে যার সঙ্গে হাইড্রোজেন থাকবে, এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। তো এখন আমি কী দেখলাম যে আমাদের যে জিনিসগুলো আমাদের মধ্যে পাই সেই জিনিসগুলো আর্থ ক্রাস্ট থেকে এসছে। আর সেকেন্ডলি হচ্ছে তোর দু রকম ওয়েট হয়, একটা ফ্রেশ ওয়েট আর ড্রাই ওয়েট। ফ্রেশ ওয়েটের মধ্যে যদি দেখি তাহলে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে, কারণ আমাদের বডিতে সবচেয়ে বেশি পার্সেন্টেজ হচ্ছে ওয়াটার থাকে, মেজরিটি আমাদের বডিতে ওয়াটার থাকে, তো জল থাকে। তাই যদি ওটা ড্রাই ওয়েট বের করি, ড্রাই ওয়েট মানে হচ্ছে ফ্রেশ ওয়েট থেকে আমি জলটা যদি বের করে দিই, তাহলে যে ওয়েটটা পাবো ওটা হবে ড্রাই ওয়েট। তাহলে ওখানে জলটা বের করে দিলাম, তাহলে H2 চলে গেলো, তারপর সবচেয়ে বেশি কী থাকছে? কার্বন, ঠিক আছে, ঠিক আছে। তো অর্গানিক কম্পাউন্ডগুলো কী রকমের হয়, মানে ওদের কেমিক্যালি আলাদা করা যাবে কি যাবে না, এটার জন্য আমরা একটা কেমিক্যাল অ্যানালাইসিস করব, ঠিক আছে। কী করে করব? দেখ, একটা কেমিক্যাল অ্যানালাইসিস করব, কেমিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে। এখানে কী করব? আমরা হচ্ছে দু রকমের সেল নেব, দু রকমের সেল নেব। একটা হচ্ছে ধর ড্রাই লিফ নিচ্ছি, প্ল্যান্ট সেল, প্ল্যান্ট টিস্যু নিলাম, ড্রাই লিফ, ঠিক আছে। আর তাছাড়া লিভার সেল নিচ্ছি, লিভার সেল, লিভার সেল, দু রকমের সেল নিলাম। এটাকে আমি একটা এরকম দেখেছিস, ওই হেমন্দিস্তা বুঝিস, বা ধর বাটনা যেটা করে পেস্ট করে, ওটাকে বলে কি একটা নাম আছে, রাইবার মর্টার না কি দেখতাম, মর্টার পেস্টার, হ্যাঁ মর্টার পেস্টার। তো ওটাকে আমি মর্টার পেস্টারের মধ্যে নিচ্ছি দুটো জিনিসকে। কেমন এরকম করে ধর একটা মর্টার পেস্টার নিলাম, এটাকে আমি এই দুটো জিনিসকে এবার এখানে দিলাম। একবার এটা টেস্ট করলাম, এটা প্ল্যান্টকে রিপ্রেজেন্ট করছে, প্ল্যান্ট সেলকে, এটা অ্যানিমাল সেল, লিভার সেল। এখানে নিয়ে যখন এই পিসবো, আর একটা জিনিস দিই এখানে দিই হচ্ছে কি অ্যাসিড দিয়ে? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক। দেখ এটা কী হচ্ছে ভিতরে, কেন হচ্ছে ওটা জানার দরকার নেই, যেটা বলছো ওইটুকু শোন। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা CH3COH। এবার এখানে যদি আমি এটাকে যদি ক্লোরিন দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে হয়ে যাবে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, CL3COOH, এটা হবে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এবার যখন আমি এটাকে দিয়ে এটার মধ্যে এরকম পিসবো, পেশার পরে একটা স্লারি তৈরি হবে, স্লারি মানে পেস্ট, একটা পেস্ট তৈরি হবে, ঠিক আছে, এরকম একটা পেস্ট তৈরি হবে, এটার নাম হচ্ছে স্লারি। স্লারি মানে এমন একটা পেস্ট যেখানে সেলগুলোকে আমি পুরো মাইক্রো লেভেলে ক্রাশ করে দিয়েছি, মানে সেলের সব কটা কম্পাউন্ড ছোটো ছোটো ভেঙে ভেঙে ভাগ হয়ে গেছে ওর মধ্যে, ঠিক আছে। এবার এটাকে আমি একটা, ঠিক আছে, একটা এখানে কি থাকে, এখানে কি থাকে রে? চিজ ক্লথ আর কটন, কটন আর চিজ, ঠিক আছে। এবার কী করবো? আমি এই স্লারিটাকে এর মধ্যে দিয়ে পাস করাবো, দেখবো যে কিছু কিছু জিনিস, কিছুটা পার্ট এখানে আটকে থেকে গেল, কিছুটা পার্ট এখানে আটকে থেকে গেল, আর কিছুটা পার্ট এখানে পড়ে গেল, ঠিক আছে। এটা একটা মনে করা একটা ছাঁকনি, তার ছাঁকনিতে কোন জিনিসগুলো নিচে পড়ে যায়, কোনটা পড়ে থেকে যায়, যেগুলো ছোটো হয় ওগুলো ছাঁকনি ফুটোতে বেরিয়ে যাবে, আর যেগুলো তো একটু বড়ো হবে তারা ছাঁকনির উপরে থেকে যাবে। তাহলে যেগুলো পড়ে যাচ্ছে আমরা ওটাকে বলছি সলিউবেল অ্যাসিড পুল, সলিউবেল অ্যাসিড পুল। কারণ সলিউবেল, কারণ তার ছোটো আর ছাঁকনিতে বেরিয়ে গেছে, সলিউবেল অ্যাসিড পুল। আর যেগুলো এখানে থেকে যাচ্ছে
এটাকে বলছি ইনসলিউবেল অ্যাসিড পুল। ঠিক আছে, এটা মনে রাখবি কী বললাম, সলিউবেল অ্যাসিড পুল আর ইনসলিউবেল অ্যাসিড পুল। বুঝতে পারছিস কী বলছি? আমরা এখানে কী করছি, আমরা দেখছি ফার্স্টে আমরা বায়োমলিকুল পড়তে শুরু করলাম। বায়োমলিকুলস মানে দেখলাম যে সেই সব অর্গানিক কম্পাউন্ড যেগুলো একটা লিভিং সেলের মধ্যে তৈরি হয়, ওদেরকে বলছে বায়োমলিকুল। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা বলতো যে অর্গানিক কম্পাউন্ড যেগুলো লিভিং সেলে তৈরি হয় না, এরকম কোনো অর্গানিক কম্পাউন্ড নাম জানিস? এমন কোনো অর্গানিক কম্পাউন্ড যেগুলো লিভিং সেলে তৈরি হয় না, একটু যেটাই বলবি, মিথেন বলবি বা ধর গ্লুকোজ বলবি, যেটাই বলবি সবকটাই লিভিং সেলের মধ্যে তৈরি হয় অর্গানিক কম্পাউন্ড। এমন কোনো অর্গানিক কম্পাউন্ড যেগুলো লিভিং সেলের মধ্যে তৈরি হয় না, জানিস? জানিস অ্যাকচুয়ালি হয় না। অর্গানিক কম্পাউন্ড আমি কী বলেছিলাম যে ইনঅর্গানিক কম্পাউন্ড আমাদের নেচারে কী এক্সিস্ট করে, প্রথমে গ্লাইকোজেন তো প্ল্যান্টে তৈরি, মানে অ্যানিমেলে তৈরি। নাইট্রোজেন তো অর্গানিক না, নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্গানিক না। তো আমাদের নেচারে প্রথমে হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডই ছিল, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম, সব অর্গানিক ছিল, ইনঅর্গানিক ছিল। তো প্রিমিটিভ ব্যাকটেরিয়া এসে ফার্স্টে ওগুলোকে নিয়ে কেমোসিনথেসিস করে ওখান থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছিল। সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ডগুলো কি, মিথেন, তারপরে তোর হাইড্রোজেন সালফাইড, এগুলো হচ্ছে সিম্পলেস্ট মানে অর্গানিক কম্পাউন্ডটা তখন পুরোপুরি না। এইচটিএস কিন্তু অর্গানিক কম্পাউন্ড না, যখন কার্বন হাইড্রোজেন আসবে তখনই অর্গানিক কম্পাউন্ড হবে। কিন্তু এইচটিএস হচ্ছে একটা প্রিমিটিভ অর্গানিক কম্পাউন্ডের মধ্যে প্রথমে শিখলো সেলগুলো যে দুটো ইনঅর্গানিক কম্পাউন্ডকে একটা কমপ্লেক্স আর একটা ইনঅর্গানিক কম্পাউন্ড তৈরি করা। তারপরে যখন হায়ার প্ল্যান্ট বা অ্যানিমাল আসলো, তারা ইনঅর্গানিক কম্পাউন্ডকে নিয়ে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করছে। ঠিক আছে, যেরকম ফটোসিনথেসিস কী করছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, ওয়াটার নিচ্ছে, নিয়ে কী তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে, একটা অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, এটাকে বলছে বায়োসিনথেসিস, এটাকে বলছে বায়োসিনথেসিস বা অ্যানাবলিজম। এটাকে বলছে যে অর্গানিক কম্পাউন্ড তৈরি করা, ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি করা একটা লিভিং সেলের মধ্যে, এটাকে বলছে আমার অ্যানাবলিজম। আর যখন ওটা ভাঙবো ওটা হচ্ছে ক্যাটাবলিজম। তো অর্গানিক কম্পাউন্ড মানে মনে রাখবি লিভিং সেল, লিভিং সেলের বাইরে অর্গানিক কম্পাউন্ডের কোনো গল্প হবে না। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে আর্থের কাছে প্রচুর ইনঅর্গানিক কম্পাউন্ড এক্সিস্ট করছিল, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, অনেক কিছু এক্সিস্ট করছিল। তারপর দেখলাম যে সেই জিনিসগুলো আবার কোথায় পাওয়া যাচ্ছে, প্ল্যান্টের মধ্যে পাওয়া যাচ্ছে, গাছের মধ্যে পাওয়া যাচ্ছে বা অন্যান্য অর্গানিজমের মধ্যে পাওয়া যাচ্ছে। তারপর আমরা যখন হিউম্যানকে দেখলাম তখন একই জিনিস হিউম্যানের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু হিউম্যানের মধ্যে আরও কিছু এক্সট্রা জিনিস পাওয়া যাচ্ছে, বা যে কোনো অ্যানিমালের মধ্যে আরও কিছু এক্সট্রা জিনিস পাওয়া যাচ্ছে আলাদা, যারা কি একটু কমপ্লেক্স, তাদেরকে বলা হলো অর্গানিক কম্পাউন্ড বা বায়োমলিকিউল। ঠিক আছে, তো যেই সব কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো লিভিং সেলের মধ্যে পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা তৈরি হচ্ছে আর্থের কাজ দিয়েই, কিন্তু তাদের থেকে একটু আলাদা, ওদেরকে বলা হচ্ছে বায়োমলিকুল। এখন আমি দেখবো যে বায়োমলিকুলদের মধ্যে যখন স্টাডি করবো, তখন স্টাডি করার জন্য ভাগ করতে প্রপারলি, সবাই তো একরকম না। তো ভাগ করার জন্য কী করে এই কেমিক্যাল অ্যানালিসিসটা করলাম। এটা তো আমরা বুঝলাম যে কারা ছোটো বায়োমলিকুল, কারা বড় বায়োমলিকুল। ঠিক আছে, ছোটো বায়োমলিকুল দিয়ে কী তৈরি হয়, বড় বায়োমলিকুল দিয়ে কী তৈরি হয়, এগুলো আমরা জানবো। তো তার আগে আমরা ডিভাইড করতে হবে, আলাদা করতে হবে। ওর জন্য কী করলাম, আমরা পুরো সেলটাকে ভাঙলাম, পিষে দিলাম। কোথায় পিষলাম, এটা কী নামটা ভুলে যায়, এটা মর্টার পেস্টার আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে কী তৈরি করলাম, স্লাইড তৈরি করলাম। এখানে এই এক্সপেরিমেন্টের প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট, কোশ্চেন কিন্তু হয়। মর্টার পেস্টের পরে কী আসবে, স্লাডি হলো। স্লাইডটা কি, এটা হচ্ছে পেস্ট অফ লিভিং ম্যাটার, এটা হচ্ছে স্লাডি, পেস্ট অফ লিভিং ম্যাটার। এটাকে নিয়ে গিয়ে আমি কোথায় দিলাম, এটাকে নিয়ে গিয়ে আমি দিলাম ওই কটন আর চিজ ক্লথের মধ্যে। ওখানে কী হবে, ওখানে যারা বড় তারা থেকে যাবে, যারা ছোট তারা নিচে পড়ে যাবে। যারা উপরে থেকে যাবে তারা ইনসলিউবল অ্যাসিড পুল, আর যারা নিচে পড়ে যাবে ওরা হচ্ছে সলিউবল অ্যাসিড পুল। এটুকু বলেছি, এবার লেখে নে। সলিউবল পার্টটা অনেক বেশি হয়। ঠিক আছে, বিলিয়ন্স অফ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, মানে মেজরিটি বা মেজরিটি অনেক বেশি তোর অ্যাসিড সলিউবল পার্ট হয়। এখানে অনেক বেশি পার্ট অ্যাসিড সলিউবল হবে। দেখেন যেমন বানিয়েছি, দেখ এতটা বানিয়েছি, এখানে এত কম বানিয়েছি, এটা অ্যাসিড সলিউবল। আর অ্যাসিড ইনসলিউবল হচ্ছে ফিউ ইন নাম্বারস, অনেক কম হয়, ফিউ ইন নাম্বারস। অ্যাসিড ইনসলিউবল হচ্ছে অনেক বেশি, অ্যাসিড সলিউবল অনেক বেশি, অ্যাসিড ইনসলিউবল অনেক কম। ঠিক আছে, আর কি, হ্যাঁ ওয়েট, মলিকুলার ওয়েট বলবো ওটা। আর কি, হ্যাঁ বল। মাইক্রো, ঠিক আছে। আর সেলের ব্যাপারে একটু বল, সেলের কোথায় কোন জায়গাটা বেশি পাওয়া যাবে, কিছু জানিস এগুলো? বই আছে, এনসিডিতে আছে। মেনলি হচ্ছে অ্যাসিড ইনসলিউবল। মনে কর যে আমাদের সেল মেমব্রেনটা কী তৈরি, সেল মেমব্রেন লিপিড আর প্রোটিন, লিপিড প্রোটিন। তো সেল মেমব্রেন মেনলি ফর্মস component of cell
ওয়াল, ঠিক আছে? সেল ওয়াল আর সেল মেমব্রেনে বেশি পাওয়া যাবে, মানে সেল মেমব্রেন, তারপরে সেল ওয়াল, কী থাকে, প্রোটিন লিপিড, এগুলো প্রোটিন লিপিড, আর ফিউ ইন সাইটোপ্লাজম, ফিউ ইন সাইটোপ্লাজম। কী করে সাইটোপ্লাজম পাওয়া যাবে? গ্লুকোজ, না ওটা না, সরি উল্টা বললাম, কিছুটা সাইটোপ্লাজম পাওয়া যাবে, কিছুটা সেল ওয়াল কম্পোনেন্টে পাওয়া যাবে, যেরকম সেল ওয়াল, সেল মেমব্রেনে লিপিড প্রোটিন পাওয়া যাবে। আর এরা হচ্ছে মেনলি ফাউন্ড ইন সাইটোপ্লাজম, মেনলি ফাউন্ড ইন সাইটোপ্লাজম। তা এখানে মেনলি হচ্ছে সব অর্গানিক কম্পাউন্ডই পাওয়া যাবে, মেনলি অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক। এখানে ইনঅর্গানিক আবার অর্গানিকও পাওয়া যাবে। ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে কী কী থাকে বলতো? কী কী জানিস তোরা সেলে পাওয়া যায় বল? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যা জানি সব, ঠিক আছে? সব, এই জন্য কী বলে, মিলিয়নস অফ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, ঠিক আছে? সব পাবি এখানে। আর অর্গানিকের মধ্যে কী পাবি? এখানে মেনলি অর্গানিকে কী পাবি? এখানে পাবি পলিস্যাকারাইড। কে বলি রে? পলিস্যাকারাইড, তারপর প্রোটিন, তারপর নিউক্লিক অ্যাসিড, আর লিপিড। লিপিডের একটা গল্প আছে, বলবো। এখানে কি? এখানে অ্যামাইনো অ্যাসিড আর অ্যামিনো, তারপরে সুগার। সুগার মানে, আচ্ছা সুগার মানে গ্লুকোজ না সুগার মানে পলিস্যাকারাইড? সুগার মানে গ্লুকোজ, সুগার, ঠিক আছে? সুগার, অ্যামিনো অ্যাসিড, তারপর নিউক্লিওসাইড, লিপিড না। এবার একটা জিনিস দেখ, এটা দেখ, এই সুগারগুলো যখন একটা সুগারকে একসঙ্গে যোগ করে তখন হয় পলিস্যাকারাইড। অ্যামিনো অ্যাসিড যখন একটা লেগে তখন হয় প্রোটিন। নিউক্লিওসাইড একসঙ্গে মিলে হয় নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তো এখানে আমরা কী দেখলাম, যে যখন অবজার্ভ করে দেখলাম যে এরা ছোটো, এরা অনেক বেশি ছোটো। তো যখন আমি এদের মলিকুলার ওয়েট দেখলাম, যখন আমি এদের মলিকুলার ওয়েট বের করলাম, তখন দেখলাম এদের সবার মলিকুলার ওয়েট হচ্ছে 800 ডাল্টনের থেকে কম, 800 ডাল্টনের থেকে কম। এটাই হয়ে গেল ডিফাইনিং ফিচার্স অ্যাসিড সলিউবল পুলের জন্য, 800 ডাল্টন থেকে কম। আর এখানে যখন মলিকুলার ওয়েট বের করার জন্য দেখলাম, তখন দেখলাম যে 1000-এর থেকে বেশি, ঠিক আছে? তো যেহেতু মলিকুলার ওয়েট কম, ছোটো, অ্যাসিড সলিউবল, ওই জন্য আমরা একটা নাম দিলাম, শুধু এই পার্টটাকে, এই অর্গানিক পার্টটাকে আমরা নাম দিলাম বায়ো মাইক্রো মলিকিউল, ঠিক আছে? আর এই পার্ট, পুরো অ্যাসিড ইনসলিউবল পার্টটাকে আমি দিলাম বায়ো ম্যাক্রো মলিকিউল, বায়ো মাইক্রো মলিকিউল আর বায়ো ম্যাক্রো মলিকিউল, ঠিক আছে? তাহলে কি, আমি তোকে যদি বলি যে একটা অ্যাসিড ইনসলিউবল পুল ইজ বায়ো ম্যাক্রো মলিকিউল, এটা ঠিক না ভুল? অ্যাসিড ইনসলিউবল পুল ইজ বায়ো ম্যাক্রো মলিকিউল, ঠিক না ভুল? কমপ্লিটেড টু না কমপ্লিট মানে পার্সিয়ালি? কেন? আমি লিপিডটাকে ধরতে বলছি, নেন তারপরে বল। ট্রু, ঠিক আছে। আর যদি বলি যে অ্যাসিড সলিউবল পুল ইজ বায়ো মাইক্রো মলিকিউল, এটা ট্রু। ইনঅর্গানিক কম্পাউন্ড ধরা হবে বায়ো মাইক্রো মলিকিউলের মধ্যে? কেন ধরা হবে না? কারণ তারা ইনঅর্গানিক, তারা অর্গানিক না। তোর বায়ো মাইক্রো মলিকুলের জন্য তোকে ফার্স্টে হতে হবে অর্গানিক, তারপরে হতে হবে তোর 800 ডাল্টনের কম। এটা বলতে চাইছিলাম। এটা লিখ, গ্লুকোজ। এটা কি, ম্যাক্রো মলিকুল, মাইক্রো মলিকুল? গ্লুকোজ বায়ো মাইক্রো মলিকুল। আর পলিস্যাকারাইড মানে হচ্ছে, স্যাকারাইড মানে সুগার বা গ্লুকোজ। অনেকগুলো গ্লুকোজ যখন একসঙ্গে লাগবে এরকম করে, তখন এটা হয়ে যায় পলিস্যাকারাইড, ঠিক আছে? এটা হলো, এই পলিস্যাকারাইডের একটা ইউনিট হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? সেমভাবে যখন আমি অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে অ্যামিনো অ্যাসিড 1, অ্যামিনো অ্যাসিড 2, অ্যামিনো অ্যাসিড 3, অ্যামিনো অ্যাসিড 4, এরকম করে যখন আমি অ্যাড করবো অ্যামিনো অ্যাসিড 5, তখন এটা হয়ে যাবে, এটা কি
এটা প্রোটিন, প্রোটিন পলিঅ্যামিন বলে প্রোটিনকে, ঠিক আছে। তার মানে কি, এগুলো একটা অ্যামিনো অ্যাসিড। এটা কি, বায়ো মাইক্রোমলিকিউল, ঠিক আছে। তারপরে ধর আমি নিউক্লিওটাইড মানে কি, আচ্ছা নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে কী ডিফারেন্স রে? তো এরকম নিউক্লিওটাইডে আমি যখন ইউনিট অ্যাড করবো একটা একটা করে, তখন কী হবে, ডিএনএ বা আরএনএ। ডিএনএ আরএনএ কি, ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এখন এটা ডিঅক্সি রিবোনিউক্লিক অ্যাসিড, এটা রিবোনিউক্লিক অ্যাসিড। আর এই এক একটা ইউনিট কি, নিউক্লিওটাইড। এবার আসি লিপিডের গল্পে। দেখ লিপিড হচ্ছে, এইটা হচ্ছে একটা লিপিড মনে কর, লিপিড। এর মলিকুলার ওয়েট কত? এর মলিকুলার ওয়েট হচ্ছে 800 ডেল্টনের কম। তাহলে এ কেন, এ কোথায় পাওয়া যাবে? আমি বলতে চাইছি যে লিপিডটা এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে, নিচে না উপরে পাওয়া যাবে। এ 800 ডেল্টনের ছোটো, তার মানে ছাঁকনিতে বেড়ে নিচে পড়ার কথা, এখানে এখানে থাকার কথা, কিন্তু এ কোথায় পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে এখানে? অ্যাসিড সলিবল না। আচ্ছা কি অ্যাসিড সলিবল মানে কি? অ্যাসিডে গুলি যাবে ওরকম করে না, যেরকম ভাবছি যে অ্যাসিডে গুলি আছে পড়েছে, ওরকম না। ওর ভিতরে মেকানিজম আছে, ওটা জানি, আমি জানি না, এত তো জানতে হবে না। তো হচ্ছে এটা হচ্ছে 800 ডেল্টনের কম, একে থাকা উচিত, নিচে পড়ে যাওয়া উচিত, কিন্তু থাকে অ্যাসিড ইনসলিবল পুলে। কেন থাকে? কারণ এখানে দেখ সব কটা ইউনিটি এরা হচ্ছে সবাই একটা করে অ্যাসিড সলিবল পুলে, কিন্তু যখন এরা সব কটা ইউনিট যখন যোগ হয়, যখন বড় হয়ে যাবে, তখন তারা অ্যাসিড ইনসলিবল হয়ে যায়। কিন্তু এখানে লিপিড হচ্ছে, লিপিড ক্যান নট ফর্ম পলিমার। তো লিপিড মলিকুল হচ্ছে পলিমার ফর্ম করতে পারে না। যদি পলিমার ফর্ম করতে পারতো তাহলে আমরা এরকম এটা পড়তাম না, আমরা এটা পড়তাম, এটা মানে লিপিড, ঠিক আছে। আমরা এটা পড়ি না, লিপিড মানে এটা, ওরা পলিমার ফর্ম করতে পারে না, ঠিক আছে। তারপরেও কেন তাহলে আমরা ইনসলিবল, মানে আমরা বলছি ম্যাক্রোমলিকুল বলি লিপিডকে, কারণ লিপিড হচ্ছে ফর্মস অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন মানে কি? লিপিড হচ্ছে আচ্ছা লিপিডগুলো কি? লিপিডগুলো হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক? হাইড্রোফোবিক। আমাদের বডিতে কি আছে? প্রচুর জল আছে, তাহলে জল থেকে বাঁচতে হলে কী করতে হবে? ওটা তো হাইড্রোফোবিক। যখন আমরা সেল মেমব্রেন পড়েছিলাম, সেল মেমব্রেন স্ট্রাকচারটা এরকম কেন, এরকম কেন, এরকম কেন, কেন এরকম? কারণ এই হেডটা কি হাইড্রোফিলিক, এটা কি হাইড্রোফোবিক। তাহলে হাইড্রোফোবিক টেলগুলোকে আমাদের লুকোতে হবে। কোথায় থেকে লুকোতে হবে? জল থেকে। জল কোথায় আছে? জল সব জায়গায় আছে। এখানে জল আছে, এখানে জল আছে, এখানে জল আছে, এখানে জল আছে। যদি আমি এই পার্টটাকে যদি আমি এরকম করে রেখে দিই, তাহলে এইটা জলের সঙ্গে চলে আসছে, তো নিচে কী মনে করলো যে আমাকে বাঁচাতে হবে, তাহলে এখানে আটটা রেখে দিই, তাহলে বেঁচে গেল। সাইডে জল আছে, ওই আবার একটা রাখতে হবে, এদিকে জল আছে আর একটা রাখতে হবে। এখন এমন কি স্ট্রাকচার করলে জলের কোনো টাচই করবে না, এটাকে আমি গোল করে দিই। গোল করলে কী হবে? তাহলে ঢেকে গেল, জল ভেতরে আছে বা বাইরে আছে। এই জলের সঙ্গে কার মুখ আছে, কার দিকে? হাইড্রোফিলিক পার্ট। এই জলের সঙ্গে আছে হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফোবিকটাকে আমি ঢুকে নিলাম ভেতরে। সেম জিনিস হচ্ছে লিপিডও করবে। লিপিড কী করবে? লিপিড হচ্ছে এরকম একটা অ্যাগ্রিগেশন তৈরি করবে, এটাকে মিসেল বলে। এরকম গোল করে একটা অ্যাগ্রিগেশন তৈরি করবে, যাতে ম্যাক্সিমাম, দেখ এখানেও কিন্তু জলের টাচে আসবে, কিন্তু ম্যাক্সিমাম লিপিড ইউনিট যেন জলের টাচ না আসতে পারে, যেন ভেতরেগুলো যেন বেঁচে যায়। তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে লিপিডের, বোঝা গেল? তো এই অ্যাগ্রিগেশনটা যখন ফর্ম হবে, এটার পুরো ওয়েটটা হচ্ছে আমার 800 ডাল্টনের থেকে বেশি। কী বানাচ্ছে? এটার মলিকুলার ওয়েট হচ্ছে গ্রেটার দেন 800 ডাল্টন। ওই জন্য হচ্ছে লিপিডকে বলা হয় বায়ো ম্যাক্রোমলিকুল, কারণ তারা অ্যাগ্রিগেশন থাকে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? দেখ ওই জন্য বলা হয় বায়ো ম্যাক্রোমলিকুল। These are the organic compound involved in chemical reaction inside cell. একটা সেলের মধ্যে যত রকম কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, সেখানে যে অর্গানিক কম্পাউন্ডগুলো পার্টিসিপেট করছে ওদেরকে বলে মেটাবোলাইটস। রেসপিরেশন কী হয় রে? গ্লুকোজটা অক্সিজেনের প্রেজেন্সে ভাঙে। তাহলে এখানে মেটাবোলাইটকে অক্সিজেন না গ্লুকোজ? মেটাবোলাইটকে অক্সিজেন না গ্লুকোজ? কেন অক্সিজেন, কেন না?
অক্সিজেন কেন না? ব্রেক তো গ্লুকোজই হচ্ছে। ডেফিনেশনটা কি? দিস আর দ্য অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড ইনভলভ ইন কেমিক্যাল রিয়াকশন। একটা রেসপিরেশনে গ্লুকোজ প্লাস অক্সিজেন ব্রেক হচ্ছে, কিন্তু গ্লুকোজটা হচ্ছে দুজনেই পার্টিসিপেট করছে। গ্লুকোজটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, এখানে মেটাবোলাইট গ্লুকোজ। তো যে কোনো রিয়াকশনে যখন কোনো অর্গানিক কম্পাউন্ড ইনভলভ থাকবে ওটাকে আমরা বলবো যে মেটাবোলাইট। সেটা হতে পারে প্রোডাক্টও হতে পারে, আবার তোর কম্পাউন্ডও হতে পারে। কিন্তু ধর ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কী হচ্ছে? CO2 প্লাস H2O। এখানে সানলাইট আর ক্লোরোফিল দিয়ে আমার এখানে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে এখানে মেটাবোলাইট কে? মেটাবোলাইট গ্লুকোজ, কারণ গ্লুকোজটা অর্গানিক কম্পাউন্ড, একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে ইনভলভ আছে। তাহলে যে কোনো অর্গানিক কম্পাউন্ড, কী বলছিস বল, কোনো প্রবলেম থেকে বলবি, যে কোনো অর্গানিক কম্পাউন্ড একটা কেমিক্যাল রিয়াকশন যেটা সেলের মধ্যে হচ্ছে ওখানে ইনভলভ আছে, ওটাকে বলবো আমরা মেটাবোলাইট। মেটাবোলাইট দু রকম হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। মেটাবোলাইট দু রকম হবে, প্রাইমারি মেটাবোলাইট আর সেকেন্ডারি মেটাবোলাইট। তাহলে কেমিক্যাল রিয়াকশন যখন হচ্ছে বডিতে তখন সায়েন্টিস্টরা কী করলো, যে দেখলো যে কিছু কিছু কেমিক্যাল রিয়াকশন সবার মধ্যে হবে, সবার দরকার। রেসপিরেশন, ফটোসিনথেসিস, যেগুলো বেসিক রিয়াকশনগুলো সেলের মধ্যে, সেগুলো সবার দরকার। সেগুলোকে বলছি আমরা প্রাইমারি মেটাবোলাইটস। যেসব কেমিক্যাল রিয়াকশনের মধ্যে যেগুলো এসেন্সিয়াল কেমিক্যাল রিয়াকশন সবার মধ্যে হবে, সেই সব কেমিক্যাল রিয়াকশন যে অর্গানিক কম্পাউন্ডগুলো ইনভলভ আছে ওদের বলছে প্রাইমারি মেটাবোলাইটস। ঠিক আছে? আর সেই সব কেমিক্যাল রিয়াকশন যেগুলো শুধুমাত্র প্ল্যান্ট সেলের মধ্যে হয় আর যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট প্ল্যান্টের, সেগুলোকে বলবো সেকেন্ডারি মেটাবোলাইট। বোঝা গেল? তাহলে প্রাইমারি কি? এসেন্সিয়াল রিয়াকশনের ক্ষেত্রে যেই অর্গানিক কম্পাউন্ডগুলো ইনভলভ ওদের বলবো প্রাইমারি মেটাবোলাইট। আর সেকেন্ডারি মেটাবোলাইট হচ্ছে শুধুমাত্র প্ল্যান্টের ওয়েস্ট প্রোডাক্ট যেগুলোতে তৈরি হবে ওদের বলবো সেকেন্ডারি মেটাবোলাইট। তাহলে আমরা লিখছি প্রাইমারি মেটাবোলাইট। found in all types of cell, প্ল্যান্টেও দেখা যাবে, অ্যানিমেলও পাওয়া যাবে, আবার ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া সবার মধ্যে পাওয়া যাবে। মানে কি? মাইক্রোবস। মাইক্রোবস বলতে কী বোঝায় আমরা? মাইক্রোবস মানে কী রে? হ্যাঁ, ছোটো স্পিচ। ছোটো মানে কত ছোটো? যেগুলোকে মাইক্রোস্কোপে দেখা যায়, আর যেগুলোকে খালি চোখে দেখতে হবে ওগুলো হচ্ছে আমরা, মানে অ্যানিমাল, প্ল্যান্ট, ফাঙ্গি টেনিক। তো সব রকমের মধ্যেই আমরা প্রাইমারি মেটাবোলাইট পাওয়া যায়। আর দিস অর্গানিক কম্পাউন্ড, এটা তো অর্গানিক কম্পাউন্ড, দিস অর্গানিক কম্পাউন্ড generally involved in essential, আজকে হ্যান্ডরাইটিংটা বেশি খারাপ হচ্ছে, involved in essential physiological reaction। আচ্ছা, ফিজিওলজিক্যাল রিয়াকশন আর প্যাথোলজিক্যাল রিয়াকশন মানে কী তফাৎ? ফিজিওলজি আর প্যাথোলজির মধ্যে কী তফাৎ বল, চেষ্টা কর। বডির ভিতরে দুটোই হয়, প্যাথোলজি বডির ভিতরে হয়, ফিজিওলজি বডির ভিতরে হয়। কিন্তু যেগুলো আমাদের নর্মাল মেকানিজম, ধর ডাইজেশন, এক্সক্রিশন, এগুলো ফিজিওলজিক্যাল। যখন এক্সক্রিশন বেশি হবে, ডায়রিয়া, ওটা প্যাথোলজিক্যাল। বুঝে গেল? তারপরে ধর অ্যাবজর্পশন হচ্ছে, বা ধর যে কোনো রিয়াকশন যখন দরকার থেকে বেশি বা কম হবে, ওটা কি আমার জন্য অসুখ হয়ে যাচ্ছে, ওটা প্যাথোলজিক্যাল। তো নর্মাল ফিজিওলজিক্যাল রিয়াকশন মানে যেগুলো বডি নিজের ডে টু ডে লাইফের জন্য দরকার, সেগুলোতে মেন পার্টিসিপেট করে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এরা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট। ঠিক আছে? আর কি বলবো? ঠিক আছে, বলো। এবার আসি সেকেন্ডারি মেটাবোলাইটস। সেকেন্ডারি metabolites only found in কোথায়? Plant cells. These are the waste product of some chemical reaction in plant cell.
প্ল্যান্ট সেলের কিছু কিছু রিয়াকশানে ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে এটা এক ধরনের অর্গানিক কম্পাউন্ড, যে অর্গানিক কম্পাউন্ডগুলো রিয়াকশানে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি হয় প্ল্যান্ট সেলের মধ্যে, যেগুলো কার জন্য ওয়েস্ট প্রোডাক্ট, প্ল্যান্টের জন্য ওয়েস্ট প্রোডাক্ট, কিন্তু তারা আমাদের জন্য ইকোনমিক্যালি বেনিফিশিয়াল, বাট ইকোনমিক্যালি or ecologically বেনিফিশিয়াল। ইকোনমিক্যাল আমাদের জন্য আমরা বিক্রি করি, কিনি, আমাদের ইউজের জন্য ইউজ করি, আর ইকোলজিক্যালি মানে যেগুলো হচ্ছে সোসাইটি বা নেচারের ওয়েলবিংয়ের পার্ট নাই। যেরকম তোর এখানে এক্সাম্পল কি রাবার গামস এই জিনিসগুলো যেগুলো প্ল্যান্ট থেকে আমরা পাই, বুঝা গেল? রাবার গামস, তারপরে আর কিছু হচ্ছে রেজিনস এই জিনিসগুলো এটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। মানে প্ল্যান্টের লাইফ সাইকেলে খুব দরকার, কী দরকার? ক্যারোটিনয়েড, অ্যান্থোসায়ানিন। কিন্তু এখানে কেন তাহলে সেকেন্ডারি মেটাবোলাইট বলছে? কেন বলছে? কারণ একটা গাছ, ঠিক আছে, গাছের ধর এখানে ফুল আছে, এখানে ফুল, এখানে পাতা, ঠিক আছে, তো গাছের যে ফার্টিলাইজেশন হবে, মেনলি ফার্টিলাইজেশন কে ইনভলভ? এই পার্টটা ইনভলভ। ফুল মেনলি ফার্টিলাইজেশন করে, তো বা লিভস মেনলি ফটোসিনথেসিস করবে। তো যা পিগমেন্টের কাজ কি? পিগমেন্টের কাজ হচ্ছে ফটোসিনথেসিসে হেল্প করা, সে যেভাবে করুক, তো যা হবে এখানেই হবে। এখন ধর যেসব পিগমেন্টগুলো এখানে তৈরি হচ্ছে, অ্যান্থোসায়ানিন যেগুলো এখানে তৈরি হচ্ছে পুরোনো গাছের মধ্যে, ফাটলের মধ্যে, ওগুলো তো কোনো ইউজ নেই, ওগুলো তো ওয়েস্ট প্রোডাক্টই, যেগুলো এখানে তৈরি হচ্ছে এটা তো কোনো ইউজ নেই। যেই সব পিগমেন্টগুলো গাছের পাতায় বা ফুলে তৈরি হবে ওদের ইউজ আছে, ওগুলো সেকেন্ডারি মেটাবোলাইট বলবো না তখন, কিন্তু এই পিগমেন্টগুলো তো অ্যাজ এ ওয়েস্ট বেরিয়ে যাচ্ছে বাইরে, ওই জন্য এটার নাম হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। ঠিক আছে, গাছের ওয়ালে তৈরি হচ্ছে, বার্কে তৈরি হচ্ছে, গাছের ছালে তৈরি হচ্ছে, ওই জন্য এগুলো সেকেন্ডারি মেটাবোলাইট।